স্বাগত ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে 2026 উপলক্ষে দ্য ওয়েলনেস ডেস্কের স্পেশাল পডকাস্টে। আজকে আমরা একটি মানবিক আন্দোলনের কথা শুনব এবং সেখান থেকে কিছুটা মোটিভেটেড হওয়ার চেষ্টা করব এবং সেই মোটিভেশন শুনবার জন্য আমরা একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্লাড প্রোগ্রামের ডিরেক্টর ডক্টর শাহানা জাফর। ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে এবং স্পেশাল থ্যাঙ্কস টু দ্য ওয়েলনেস ডেস্ক, যারা সামনে 14ই জুনে ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে উপলক্ষে এই সুন্দর আয়োজনে আমাকে ডেকেছেন। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের রেড ক্রিসেন্ট সোসাইটির যাত্রা 1973 সালে, 1981 সাল থেকে আপনার ব্লাড প্রোগ্রাম রান করেছেন। আপনার যাত্রাটা ঠিক কবে থেকে এই আন্দোলনের সাথে? সুন্দর প্রশ্ন। আসলে আমি 1995 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করি এবং পরবর্তীতে আমি 1996 সালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পরিচালিত রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্র মোহাম্মদপুর ঢাকায় মেডিকেল অফিসার হিসাবে যোগদান করি। তো আপনার প্রশ্নের উত্তরে হলো যে আমি 1996 সাল থেকে এই আন্দোলনের সঙ্গে জড়িত আছি। এই যোগদানের কোনো বিশেষ মোটিভেশন ছিল কিনা? আপনি তো অ্যাজ এ প্রফেশনাল আরও অনেক কিছু করার হয়তো সুযোগ ছিল, তা না করে এই ধরনের একটা আন্দোলনের সাথে নিবেদিত হওয়ার বিশেষ কোনো মোটিভেশন আছে কিনা? আসলে যখন ঢুকেছিলাম তখন আসলে ওরকম কোনো মোটিভেশন বা এটা ব্লাড প্রোগ্রাম নিয়ে কাজ করে এই ধরনের কোনো আইডিয়া আমার ছিল না। পাশ করেছি, আপনারা জানেন যে 7 বছর মেডিকেল লাইফ কাটানোর পর একটা চাকরি আমাদের দরকার থাকে। তখন আমি চাকরিতে যোগদান করেছি। যখন দেখলাম যে এটা আসলে একটা টাফ জব, আমি বলবো যে আপনি জানেন যে মানুষের শরীর থেকে রক্ত নিতে হবে, এই কাজটা যখন আমি বুঝতে পারলাম ধীরে ধীরে যে আমার প্রভিশনাল পিরিয়ড শেষ হলো এবং আমি বুঝতে পারলাম যে আমার ডোনারদেরকে মোটিভেট করতে হবে এবং মানুষের কাছ থেকে রক্ত নিতে হবে। আসলেই এটা একটা কঠিন কাজ এবং এক সময় আমার মনে হয় 2-3 মাস পরেই আমার মনে হয়েছিল যে না, আসলে তো আমি এইভাবে আমার কেরিয়ার করতে চাচ্ছি না। আমি আসলে পড়তে চেয়েছিলাম গাইনিতে। আমার ইচ্ছা ছিল যে আমি গাইনিতে হায়ার ডিগ্রি করব, কিন্তু পরবর্তীতে মনে হলো আস্তে আস্তে যখন বিভিন্ন ব্লাড ডোনেশন ক্যাম্পে যেতে লাগলাম এবং আমার দ্বারা মানুষ মোটিভেটেড হতে থাকলো এবং রক্ত দেওয়া শুরু করলো। এবং এটা আরেকটা জিনিস হচ্ছে যে যখন আপনি কোনো অফিসে কাজ করবেন বা অন্য একটা প্রতিষ্ঠানে কাজ করবেন, শুধুমাত্র 4 দেয়ালে বসে কাজ করবেন বা হসপিটালে কাজ করবেন, আউটডোরে রুগী দেখবেন এবং অপারেশন লাগলে অপারেশন করলেন, কিন্তু অন্য মানুষজনের সাথে কিন্তু আপনার সেরকম দেখা সাক্ষাৎ বা একটা কোঅর্ডিনেশন, ডিলিংস এটা হয় না, পাবলিকের সাথে ডিলিংসটা হয় না। পরবর্তীতে আমি দেখলাম যে না, এই ব্লাড ক্যাম্পেইনের মাধ্যমে প্রচুর মানুষের সঙ্গে আমার ডিলিংস হচ্ছে এবং পরিচিতি হচ্ছে, আমার নেটওয়ার্কিং বাড়ছে। আস্তে আস্তে ভালোবাসা, ভালো লাগা সবই শুরু হলো এবং এই আন্দোলনের সঙ্গে আমার এখন 30 বছরের জার্নি। আমি 30 বছর শেষ করেছি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গে। দীর্ঘ সময় একটা প্রতিষ্ঠানের সাথে 30 বছর কিন্তু বিশাল সময়। আমরা একটু জানতে চাই, রেড ক্রিসেন্টকে আপনি যখন এসেছেন তখন এই প্রোগ্রামটার অবস্থাটা কেমন ছিল আর এখন তার অবস্থাটা কেমন, কোথায় গিয়ে দাঁড়ালো? আমি যখন 1996 সালে এসে যোগদান করলাম, অবশ্যই একটা টিম কাজ করছিলেন এবং আমার একজন সিনিয়র ছিলেন যার আন্ডারে আমি সেখানে যোগদান করি এবং আমি এসে দেখলাম যে ওনারা বিভিন্ন জায়গায় স্বেচ্ছায় রক্তদানের কথা বলছেন এবং মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন স্বেচ্ছায় রক্তদানের জন্য। ওয়্যারঅ্যাজ কেন উদ্বুদ্ধ করতে হচ্ছিল, কেন বলতে হচ্ছিল? কারণ ওই সময় একটা বড় পার্সেন্টেজ টাকার বিনিময়ে রক্ত কেনা বেচা হচ্ছিল। আমাদের যেমন ঢাকা মেডিকেল কলেজ বলেন, মিটফোর্ড হাসপাতাল বলেন, বিশেষ করে সরকারি হাসপাতালগুলো, এবং ওই সময়টা আপনি জানবেন যে তেমন কোনো প্রাইভেট হসপিটাল বড় আকারের, বড় পরিসরে তেমন ছিল না এবং মানুষ ওই ঢাকা মেডিকেল এবং মিটফোর্ড হাসপাতালের আশেপাশে যে প্রতি মাসে যারা টাকার বিনিময়ে রক্ত কেনা বেচা করছিল তাদের কাছ থেকেই রুগীর প্রয়োজনে রক্ত সংগ্রহ করছিল। সেই কারণে ওই আন্দোলনটা দেখলাম যে
সেন্টারে, রক্ত কেন্দ্রে, আমরা ব্লাড সেন্টার বলি, জি, জি। ব্লাড সেন্টারে এই ক্যাম্পেইন কাজটা খুব জোরদার করে শুরু করা হলো। এবং আমাদের আবার মোটিভেশন অফিসার বা মোটিভেশন উইং আছে একটা। Okay. সেই অফিসারদের কাজ হচ্ছে জায়গায় জায়গায় যে মোটিভেট করা। এবং আমাদের যিনি সিনিয়র ছিলেন উনি ওই উইংয়ের সঙ্গেও আমাকে যুক্ত করলেন যে আসলে মানুষ কিন্তু একজন টেকনিক্যাল ডক্টরের কাছ থেকে শুনলে যেভাবে বুঝতে পারবে যে কেন আপনি রক্ত দিবেন, আপনাকেও যদি একজন নন মেডিকেল বা নন টেকনিক্যাল পারসন বলে যে আপনি রক্ত দেন, তা উনি বললে আপনি যতটা উদ্বুদ্ধ হবেন, একজন টেকনিক্যাল বা একজন ডাক্তার যখন বলবে এবং বিভিন্ন আপনার প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে, তখন কিন্তু আপনি রক্ত দিতে মোর মোটিভেটেড হবেন। তো সেই হিসাবে ওই মোটিভেশন টিমের সঙ্গেও আমার কাজ করতে হয়েছে এবং এটা একটা বিশাল কঠিন কাজ ছিল আমাদের জন্য। এবং এক পর্যায়ে এসে আপনি যেটা বললেন যে আপনি যখন যুক্ত হয়েছেন তখন কেমন ছিল আর এখন কেমন হয়েছে, তো তখন আমরা শুধু মোটিভেট করতাম যে স্বেচ্ছায় রক্তদানের জন্য, আর পরবর্তীতে এসে আমাদেরকে করতে হলো যে রেশনাল ইউজ অফ ব্লাডের ব্যাপারে। এই রেশনাল ইউজ অফ ব্লাড নিয়ে কথা বলতে গেলে আসলে অনেক কিছুই বলতে হবে। আমি জানি না কতটুকু মেডিকেল টার্ম আর কতটুকু নর্মাল সবাই যাতে বুঝতে পারে, আমি বাংলা করেই বলার চেষ্টা করব। যেমন রক্ত নেওয়া হচ্ছে, এখানে যেই রুগীর যেই উপাদানটা দরকার, যার শরীরে যেই উপাদান দরকার তাকে আসলে সেই উপাদানটাই দেওয়া দরকার। যেমন যার আমরা তখন রিকুইজিশন আমরা কালেকশন শুরু করলাম, বাট বিভিন্ন হসপিটাল থেকে, ধরেন আমাদের মোহাম্মদপুরের আশেপাশে যে সমস্ত সরকারি হাসপাতাল বড় বড়গুলো আছে সেখান থেকে আমাদের হসপিটালে রিকুইজিশন আসতে থাকে। আমরা তো একটা রিকুইজিশন ডাক্তারের চাহিদাপত্র যেটা বলি, চাহিদাপত্রের ভিত্তিতে দিয়ে থাকি। এই মুহূর্তে আসলে এক্সপানশনটা কত বড় হলো রেড ক্রিসেন্টের? বাংলাদেশে কোথায় কোথায় অপারেশন হচ্ছে? যেখানে ছিলাম যে আমরা চাহিদাপত্র অনুযায়ী তো রক্ত দিচ্ছিলাম, সেই চাহিদাপত্রে দেখা যাচ্ছে সবাই চাচ্ছে যে হোল ব্লাড সাপ্লাই করার জন্য, কিন্তু আসলে হোল ব্লাডটা আপনার যে সবসময় হোল ব্লাডের প্রয়োজন তা না। আপনার প্লাটলেট প্রয়োজন হতে পারে, আপনার প্লাজমা প্রয়োজন হতে পারে, আপনার বিভিন্ন প্যাকড রেড সেল মানে রক্তের লোহিত কণিকাটা প্রয়োজন হতে পারে। এখানে একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে এই যে সেপারেশনগুলো আপনারা করছেন, এইটার ক্ষেত্রে আপনাদের প্রযুক্তিগত প্রেজেন্সটা কেমন, এবং এই ধরনের রিকোজিশনের ভিত্তিতে নেয়ার জন্য প্রসেসটা কি? আমি আপনাকে একটা ইনফরমেশন দিতে চাই। আমাদের হচ্ছে বাংলাদেশে মোট 9টি রক্তকেন্দ্র আমরা পরিচালনা করছি। ঢাকা রক্তকেন্দ্র, মোহাম্মদপুর ছাড়াও আমাদের সিলেট, চিটাগং, যশোর, দিনাজপুর, রাজশাহী, গোপালগঞ্জ, নাটোর, সব জায়গায় এই কয়টি জায়গায় 9টি ব্লাড ব্যাংক আছে। আর তাছাড়াও আপনারা হলি ফ্যামিলি হাসপাতালের নাম জানেন সবাই, ওখানেও আমাদের একটা সাব সেন্টার বলি আমরা, কারণ ওরা হচ্ছে রক্ত বাইরে থেকে কালেকশন করে না, হাসপাতালের চাহিদা মোতাবেক তারা রক্ত রুগী পেশেন্ট পার্টির লোক নিয়ে যায়, ডোনার নিয়ে যান, সে অনুযায়ী তারা রক্ত টেনে এবং টেস্ট করে রক্তটা সরবরাহ করে। তার মানে সারা বাংলাদেশে আমরা 9টি রক্তকেন্দ্র পরিচালনা করছি। এবং আপনি বলেছিলেন যে এই যে উপাদানে বিভক্তিকরণ বা কম্পোনেন্ট সেপারেশন যেটা আমরা বলি, যার যেই উপাদানটি দরকার তাকে আমরা সেই উপাদানটি দিই। এর জন্য যে প্রযুক্তিগত যা লাগে, টেকনিক্যাল ডিভাইসেস, আমরা সেল সেপারেটর, সেন্ট্রিফিউজ মেশিন, টেম্পারেচার কন্ট্রোল, সেটা দিয়ে আমরা এই উপাদানে বিভক্ত করি। এবং আমি গর্বের সঙ্গে বলতে চাই যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এই কাজটিতে পায়োনিয়ার, বাংলাদেশে প্রথম। আমি অত্যন্ত সম্মানের সঙ্গে জানাতে চাই যে আরও অনেক সংগঠন রক্ত কালেকশন করছে, না করলে এই রক্তের চাহিদা পেশাদার রক্তদাতারাই দাপিয়ে বেড়াতো, কিন্তু সেটা পারছে না, কারণ আরও অনেক সংগঠন স্বেচ্ছায় রক্ত কালেকশন করছে এবং সরবরাহ করছে। কিন্তু এই যে উপাদানে বিভক্তিকরণ, এটা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হসপিটাল হয়তো তাদের প্রয়োজনে করছে। হ্যাঁ, কিছু কিছু প্রাইভেট হসপিটাল তাদের ওখানে ভর্তি পেশেন্টদের জন্য তারা করছে, সেটা তো আম জনতার কাছে যাবে না। আচ্ছা, আমরা একটা পরিসংখ্যান জানতে চাই। আপনারা তো কার্যক্রম পরিচালনা করছেন, আরও অনেকগুলো সংগঠন কাজ করছে সারা দেশে। আমাদের ন্যাশনাল ডিমান্ড কতটুকু, সে আলোকে এই অর্গানাইজেশন আসলে কতটুকু সাপোর্ট দিচ্ছে, বা আমাদের ঘাটতির জায়গাটা কতটুকু? জি, আমরা যেটা দেখলাম যে গত বছরের তথ্য অনুযায়ী, আমি একটা প্রেজেন্টেশন তৈরি করতে যাচ্ছিলাম, তখন দেখলাম যে সারা দেশে প্রতি বছর আমাদের দেশে 9.5 লক্ষ মতো
প্লাস মাইনাস এরকম ইউনিট, আমরা প্রতি ব্যাগকে ইউনিট হিসাবে এখানে বলছি যে 9.5 লক্ষ ইউনিট বা ব্যাগের চাহিদা থাকে এবং বিভিন্ন সংগঠন স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে 7.5 লক্ষ ব্যাগের চাহিদা পূরণ করতে পারছে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি 1 লক্ষ ব্যাগ রক্ত এবং রক্ত উপাদান সরবরাহ করে থাকছে। ম্যাডাম ধন্যবাদ, আপনি গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন। যে ঘাটতিটুকু আছে এটার জন্য ন্যাশনাল কোনো অ্যাকশন আপনারা রিকমেন্ড করছেন কিনা? খুব সুন্দর এবং সময় উপযোগী একটা প্রশ্ন। যে ঘাটতিটা আছে, আপনি আসলে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যারা রক্ত নিয়ে কাজ করছে এবং স্বেচ্ছায় রক্ত সংগ্রহ করছে, আপনি হয়তো তাদের সাথেও কথা বলেছেন বা বলবেন, দেখবেন যে সবাই একই কথা বলবে। সরকার থেকে আসলে আমরা যারা কাজ করে যাচ্ছি এই ফিল্ডে, আমরা আমাদের নিজেদের উদ্যোগে কাজ করে যাচ্ছি এবং কেউ আমাদেরকে বলছে না। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পায়োনিয়ার হিসাবেই এই রক্ত নিয়ে কাজ করেছিল এবং তারপর আরও অন্যান্য সংগঠন এগিয়ে এসেছে এবং এই ভালো কাজগুলো করছে। না হলে তো এই 7.5 লক্ষ ব্যাগ দেওয়া সম্ভব। সবাইকে আসলে এই প্রোগ্রাম থেকে সবাইকে আসলে ধন্যবাদ দিতে চাই, তাদের তো আসলে বিশাল রোল এখানে। অবশ্যই। তারপরেও মানে বিশেষ কনসার্নের জায়গায় কতটুকু কারা কন্ট্রিবিউট করলে এখানে আসলে ওই গ্যাপটা ফিল আপ হতে পারে? আমি সেটাতেই যাচ্ছি। আমি সবাইকে ধন্যবাদই দিলাম। আর সরকারের দিক থেকে যেটা সেফ ব্লাড ট্রান্সফিউশন বলে একটা জায়গা আছে, সেখান থেকে আমরা একসময় বেশ ভালো সাপোর্ট পেতাম, বাট বিগত 2 বছরে এই সেফ ব্লাড ট্রান্সফিউশন থেকে আমরা তেমন কোনো সাপোর্টই পাচ্ছি না। আপনি হয়তো জেনে থাকবেন যে বিগত 2 বছর দেশের একটা অন্যরকম পরিস্থিতি ছিল এবং পুরা স্বাস্থ্য খাতে, কারণ আমি কিন্তু বেশ কিছুদিন আমাদের বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বাস্থ্য বিভাগের পরিচালক হিসাবেও দায়িত্ব পালন করেছি এবং সেই সময় আমি সরকারের স্বাস্থ্য অধিদপ্তর এবং অন্যান্য যে উইংসগুলো আছে সরকারের হেলথ খাতে, সেইগুলোতে আমার যেতে হয়েছে এবং ওনারা নিজেরাই এতটা অপারগ হয়ে পড়েছিলেন এই বিগত 18-19 মাসে যে ওনাদের কাছে কোনো কিছুই ছিল না। এবং রিসেন্টলি আপনারা দেখেছেন বেশ কিছু রোগের প্রিভেনশন নাই, ভ্যাকসিন নাই, বিভিন্ন রোগের আমি আর উল্লেখ করতে চাচ্ছি না। আপনারা জানেন যে বিগত 2 বছরে কি হয়েছে। সেই ক্ষেত্রে শুধু আপনারা স্বাস্থ্য খাতে যদি এটা দেখেন, কেউ ব্লাড নিয়ে হয়তো কথা বলছে না, আমি যেহেতু ব্লাডটাকে ডিল করছি, আমি দেখতে পাচ্ছি যে ব্লাড কনসার্ন হিসেবে দেখা একেবারে যে ব্লাড সেক্টরে আমরা সেফ ব্লাড ট্রান্সফিউশনের কাছ থেকে আমাদেরকে কিন্তু আগে ব্লাড ব্যাগ দেয়া হতো এবং আমরা কিন্তু প্রত্যেকটা, আমরা শুধু রক্ত মানে স্বেচ্ছায় রক্ত দানের কথা বলি না। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি প্রথম বলা শুরু করেছে নিরাপদ রক্ত সঞ্চালনের কথা। নিরাপদ রক্ত সঞ্চালনটা কি একটু না বললে বুঝবেন না। যেমন আপনি একজন ডোনার রক্ত দিল, সেই ডোনার রক্ত দেওয়ার পরই কি আমি সেটা আরেকজন যিনি রক্তদাতা বা রিসিপিয়েন্ট তাকে দিয়ে দিব? না, আমি তার প্রথম গ্রুপটা চেক করব। আপনি মুখে বললেন যে আমি এ পজিটিভ, আর যিনি রিসিপিয়েন্ট উনি বললেন আমিও এ পজিটিভ। মুখে মুখে বললে হলো না। আমরা কি করব? আমরা সেই রক্তটা কালেকশন আপনি দেওয়ার পরে আমরা সেটাকে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, বেশ কিছু পরীক্ষা, HIV, সিফিলিস এবং জায়গা ভেদে ম্যালেরিয়া প্যারাসাইট, যদি হিল ট্র্যাক্স এরিয়া থেকে কেউ আসে তার ম্যালেরিয়া প্যারাসাইটটা টেস্ট করব। তো 5টি ম্যান্ডেটরি টেস্ট করার পরে আমরা রক্তের ব্যাগটা রিসিপিয়েন্টের পক্ষ থেকে যিনি আসছেন রোগীর পক্ষ থেকে তার স্বজনকে আমরা ওই রক্তের ব্যাগটা নিশ্চিন্তে তুলে দিচ্ছি। তার মানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি শুধু রক্ত সঞ্চালনের কথা বলছে না, সেফ ব্লাড ট্রান্সফিউশনের কথা আমরা বলছি। ম্যাডাম একটা বিষয় একটু এখানে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে এই যে হসপিটালগুলোতে বা নানান জায়গায় যেখানে ব্লাড প্রসেসিং হচ্ছে, সেখানে নিডল দেওয়ার সময় বারবার দেওয়ার কারণে অনেক সময় মানে যিনি ডোনার উনি কিছুটা বিরক্ত হচ্ছেন, অনুৎসাহিত হচ্ছেন। এই জায়গাটায় আসলে মানে কোনো স্ট্যান্ডার্ড কোনো কিছু কি আপনারা রিকমেন্ড করছে কিনা, যা ইমপ্লিমেন্ট হলে আলটিমেটলি ব্লাড ডোনাররা আরও বেশি উৎসাহিত হতে পারেন? ডোনার যখন ব্লাড ডোনেট করবে তার যে নিডল প্রিক হবে, যেই নিডলটা দিয়ে আমরা রক্তটা টেনে নিব এবং রক্তটা যেই ব্যাগে আসবে সেটাকে একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি ব্যাগে টানতে হবে। আমরা সাধারণত বলে থাকি যে CPDA ব্যাগ ব্যবহার করি। CPDA যদি ভাঙি তাহলে হচ্ছে সাইট্রেট, ফসফেট, ডেক্সট্রোজ অ্যান্ড অ্যাকোয়া। কেন আমরা CPDA ব্যাগটা ব্যবহার করছি? আপনি জানতে চাইতে পারতেন যে একটা ব্যাগ কতদিন সংরক্ষণ করা যায়। এই CPDA
সলিউশনটা ব্যাগের ভিতরে দেয়া থাকে। একটা ব্যাগ কিন্তু একেবারে শুকনো একটা ব্যাগ না, তার মধ্যে ইসিপিডিএ সলিউশনটা থাকে। এই সলিউশনের কারণে আমরা ব্লাডটাকে 35 ডেজ প্রিজার্ভ করতে পারি। যদিও বাংলাদেশে আপনি একটু আগে আমরা যে স্ট্যাটিস্টিক্স নিয়ে কথা বললাম যে এত চাহিদা, ফ্রিজে কখনোই রক্তটা 35 ডেজ রাখা যায় না। যেমন 14ই জুন ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে উপলক্ষে আজকে আমরা কথা বলছি। ঢাকা রক্তকেন্দ্র অলরেডি 4টা ব্লাড প্রোগ্রাম আমরা কথা দিয়ে ফেলেছি বিভিন্ন প্রতিষ্ঠানকে, কর্পোরেট সেক্টরকে, এবং আমি যে বললাম যে আরও 9 ঢাকা ছাড়াও আরও 8টি ব্লাড ব্যাংক আছে আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায়। প্রত্যেক ব্লাড ব্যাংকের যারা দায়িত্বে ডাক্তাররা আছে প্রত্যেকেই তার এলাকায় রক্ত কর্মসূচির আয়োজন করে ফেলেছে। এই যে রক্তগুলো আনবে এটা 2 দিনও থাকবে না, কারণ এত চাহিদা। এটার একটা অংশ থ্যালাসেমিয়া রোগীরা নিয়ে যায়। আপনি জানেন যে থ্যালাসেমিয়া রোগীদের কারো হচ্ছে প্রতি মাসে একটা লাগে, এবং বেশিরভাগ ক্ষেত্রে প্রতি মাসে তাদের 2টা করে রক্ত লাগে, 2 ব্যাগ করে। তো এই রক্তগুলা, যেমন আজকে আপনার সঙ্গে আমি এখানে কথা বলছি, ঢাকা রক্তকেন্দ্রে এই মুহূর্তে 19 জন থ্যালাসেমিয়া রোগী ব্লাড ট্রান্সফিউশন নিচ্ছে। তাহলে আমরা তো ফ্রিজে রক্ত রেখে দিতে পারছি না। তো কথাটা ছিল যে কারা এটার জন্য অথরাইজড বা কিভাবে টানলে ডোনার স্বস্তির সঙ্গে রক্ত দান করবেন। তো আসলে প্রশিক্ষিত ল্যাব টেকনোলজিস্ট বা নার্স, সার্টিফাইড নার্স, তারা রক্ত টানতে পারবে অনলি। কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি বা ঢাকা শহরের বাইরে বেশি এটা ঘটে থাকে যে যার রক্ত টানার যে সার্টিফাইড না সে রক্ত টানছে, তাতে হয় কি যে বারবার প্রিক করছে। আপনি যেটা বলছেন যে বারবার অনেকে এসে বলে যে অমুক জায়গায়, আমি নাম নাই মেনশন করলাম, অমুক জায়গায় রক্ত দিলাম, আমাকে তো একবারে প্রিক করে রক্ত নিতে পারলো না, ডান হাতে 2 বার ফুটা করলো, বাম হাতে 2 বার ফুটা করলো, তার একটা তিক্ত অভিজ্ঞতা হয়ে যায়। তখন কিন্তু সে আর যাবে না, কারণ আপনি মানুষকে রক্তটা তখনই দিচ্ছেন যখন আপনি সার্বিকভাবে সুস্থ থাকবেন এবং আপনার নো হার্ম, আপনার কোনো হার্ম হবে না, তখনই আপনি আরেকজনকে উপকার করবেন। আপনি নিজে কষ্ট পেয়েছেন, আপনার সেই অভিজ্ঞতাটা যখন মনে পড়বে যে আমাকে তো 4 বার ফুটা করবে, তাহলে আপনি 4 মাস পর পর যে রক্তদানের কথা বলছি, আপনি কেন রক্ত দিতে যাবেন? সেই জন্য খুবই স্কিলড হ্যান্ডে সার্টিফাইড মানুষ, মেডিকেল টেকনোলজিস্ট অথবা সার্টিফাইড নার্স, তারাই রক্ত টানবে। এবং আরও দেখতে হবে যে আপনি কোন ব্যাগে ব্লাডটা টানছেন, কারণ ব্যাগের উপর ডিপেন্ড করে। এই কারণে কিছু কিছু ব্যাগ আছে যেগুলো ভালো কোয়ালিটির না, তাদের ওই নিডলটা খুব মোটা হয়, এবং নিডল যত মোটা হবে ডোনার তত কষ্ট পাবে। নিডল যত শার্প মাথাটা হবে, পয়েন্টেড হবে এবং সরু হবে, তার আবার রক্তের কণিকাটাও আসতে হবে। নিডল চিকন হলে আবার অনেক সময় রক্তটা আসবে না। এগুলার একটা মাপ আছে, আমরা সেই বিচার বিশ্লেষণে না গেলাম। কিন্তু ডোনারকে প্রশান্তি দেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই কোয়ালিটিফুল ডোনার ব্লাড ব্যাগ ব্যবহার করতে হবে। তাহলে আপনার একজন ডোনারের ভালো এক্সপেরিয়েন্স হবে এবং উনি 4 মাস পর নিজেই স্বেচ্ছায় রক্তদানের জন্য উদ্বুদ্ধ হবেন। আমরা অনেক আলোচনা করছিলাম, একটা মোটিভেশন আমরা শুনতে চাই। আসলে যেই ব্যক্তিটা এখনো পর্যন্ত একবারের জন্য ব্লাড দিল না, তাকে আপনি কিভাবে উৎসাহিত করবেন? যেমন ধরেন, আমি আপনাকে একটু আগে বললাম যে 14ই জুন উপলক্ষে আমাদের ঢাকা রক্তকেন্দ্রের 4টা ব্লাড ডোনেশন ক্যাম্প অলরেডি আমরা প্রস্তুত করে রেখেছি। এখানে যে দেখব, ওনারা যেমন আমাকে বলেছে যে ম্যাডাম, একটা প্রোগ্রাম থেকে কেউ বলেছে 50 ব্যাগ, 50 জন ডোনার নাম লিখিয়েছে। তো আমি জানি যে আমাকে যদি 50 জন ডোনারের নাম লিখে দেওয়া হয়, ওখানে গেলে আমি 70 ব্যাগ রক্ত কালেকশন করে নিয়ে আসতে পারবো, এই বিশ্বাসটা আমার আছে। অ্যাটলিস্ট আমি বা আমাদের টিম যেখানে যাবে, কারণ কিছু কিছু মোটিভেশনাল কথাবার্তা এবং অলরেডি যে বিষয়গুলো আমরা ডিসকাস করলাম, যখন আপনি দেখবেন যে আপনার কলিগ রক্ত দিচ্ছে এবং সেফলি সুন্দরভাবে কোনো শব্দটা উচ্চারণ করলেন না, বা তাকে আপনি জিজ্ঞেস করলেন যে ভাই তুমি তো রক্ত দিলা, তোমার কেমন লাগতেছে, তুমি কি বেটার ফিল করতেছো, তোমার কি মাথা ঘুরতেছে কিনা, বা কি করতে হবে, আপনাকে আমরা সার্বক্ষণিক একটা চোখে চোখে রাখবো যে আপনি কেমন ফিল করছেন। আপনাকে রক্ত নেওয়ার পর আমরা কিছুক্ষণ বসিয়ে রাখবো, রেস্টে রাখবো, কিছু অ্যাডভাইস দিব, আপনার রক্ত যেখান থেকে নিলাম সেখানে একটা ব্যান্ডেড লাগিয়ে দিব এবং বলবো আপনি এই ব্যান্ডেডটা খুলবেন না, বাসায় যে সন্ধ্যার পরে ব্যান্ডেডটা, গোসলের সময় আপনি ব্যান্ডেডটা খুলবেন। এই যে মোটিভেশনাল কথাবার্তাগুলো যখন আপনার যিনি নাম লেখে নাই যে আজকে রক্ত দিবে, 14 জুনে রক্ত দিবে, উনি কিন্তু আমাদের কথায় উদ্বুদ্ধ হয়ে শুধু কথা শোনালেই হবে না, সার্ভিসটাও উনি দেখবে। কারণ আপনার সাথে আরেকটা পয়েন্ট আছে,
এই যে আমাদের বিভিন্ন সেন্টারে হোক, হসপিটালে হোক, আমার একটা প্রয়োজনে যখন আমার রিকোয়েস্টে কেউ একজন ব্লাড দিতে আসলো, তার সাথে আমার এই বিহেভিয়ারাল জায়গাটা তাকে আমি আসলে কিভাবে অন্তত মিনিমাম সম্মানটুকু তাকে আমি দিতে পারি? যেমন আমরা প্রতিনিয়তই দেখি যখন আমাদের ফ্রিজে রক্ত সংগ্রহে নাই, তখন আমরা কেউ ফোন করলে, কোনো হাসপাতাল থেকে ফোন করলে আমরা বলি যে ভাইয়া আমাদের তো রক্ত নাই, আপনার নিজেকে একজন পরিচিত বন্ধুবান্ধব ডোনার নিয়ে আসতে হবে। তো উনি যখন ডোনার নিয়ে আসে, স্বভাবতই ওনার একটু দায়িত্ব থেকে যায় যে ডোনারকে উনি যেন নিজ দায়িত্বে যাতায়াত ব্যবস্থাটা এনশিওর করে। ডোনার কোথায় আসবে, কোন জায়গায় আসবে, তাকে নিয়ে আসতে হবে, কারণ সে তো একজন কর্মব্যস্ত মানুষ, অথবা সে একজন ছাত্র, বেশিরভাগ কোনো ক্ষেত্রে একটা কিছু সে কম্প্রোমাইজ করে আপনার জন্য এসেছে। আপনাকে সময় দিচ্ছে এবং তার আধা ঘন্টা সময় তো তার লাগবে। রক্ত দিতে হয়তো ৫-৭ মিনিট, তারপরে তার রেস্ট, তার ফিরে যাওয়া, কর্মক্ষেত্রে ফিরে যাওয়া, সে হয়তো কিছুটা তার অফিসকে ছুটি নিয়ে একটা ভালো কাজ করতে আসবে বলে তার অফিসও তাকে ছেড়ে দিয়েছে, কিন্তু তাকে তার যাতায়াত ব্যবস্থাটা এনশিওর করা। এবং আমাদের কাছে রক্ত দিতে আসলে আমরা স্বভাবতই ডোনারকে রক্ত দেওয়ার আগে বলি আপনি বসেন, ডোনার ফর্মটা ফিল আপ করতে একটা সময় লাগে, এই সময়টা আরও একটা কারণ আছে, এই সময়টায় আপনি একটু রেস্টে থাকলেন, চিন্তা ভাবনা করে কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করলেন, আপনি কিন্তু একটু সেটেল ডাউন হলেন, বাইরে থেকে আসলেন, সেটেল ডাউন হলেন, আমরা একটা পানি অফার করি, একটা জুস অফার করি, সে সেটা খেলো। এবং যার জন্য রক্ত দিচ্ছে, যার পেশেন্টের জন্য রক্ত দিচ্ছে, ওনারও কিছু দায় থেকে যায় যে ধরেন উনি একটা কার্সি, একটা ডাবের পানি যদি খুব গরম সময় হয়, একটা ডাবের পানি খাওয়াতে পারে, কারণ ডাবের পানি আপনি জানেন সব রকম মিনারেল কন্টেন্ট করছে, সেই রকম একটা ডাবের পানি খাওয়াতে পারে, বা পরবর্তীতে তাকে আবার তার জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্বটা নিতে পারে। ওনার যদি সাথে গাড়ি থাকে তাহলে তার কর্মস্থলে পৌঁছে দেওয়া অথবা তার বাসায় পৌঁছে দেওয়া, না হলে তার যাতায়াতের ব্যবস্থাটা এনশিওর করাটা, এবং পরবর্তীতে একটু খোঁজ খবর নেওয়া যে আপনি কেমন আছেন, বেটার ফিল করছেন কিনা। না, এটুকু অন্তত হলে তাকে দেখে তার বক্তব্য শুনে আরো অনেকে আসলে মোটিভেট হবে, উৎসাহিত হবেন। আর সেই লোকটা যদি এসে সেরকম কোনো কিছু না পায়, অন্তত কেউ একজন এসে খোঁজটাও নিল না, তখন আসলে সে ওই যে একটা কমেন্ট করবে, সে তার সোশ্যাল মিডিয়াতে হয়তো কিছু লিখলো বা যে কোথাও, আসলে অনেকে অনুৎসাহিত হবেন। উৎসাহিত করবার জন্য আমার কাছে তো মনে হয় যে প্রতিটা ব্যাগই এক একটা অনুপ্রেরণা, প্রতিটা ইউনিটি অনুপ্রেরণা। এটা আপনারা আসলে কিভাবে ডিফাইন করেন? না, আপনি সুন্দর করে বলে ফেলেছেন যে প্রতিটা ব্যাগই একটা অনুপ্রেরণা, প্রত্যেকটা ব্যাগের মধ্যে একটা গল্প আছে। তো আমি মনে করি যিনি ডোনারকে নিয়ে আসছেন, পেশেন্টের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যিনি নিয়ে আসছেন, তার যেমন এই যাতায়াত বা তার একটু নারিশমেন্টের ব্যাপারটা দেখা দরকার, আবার যেখানে নিয়ে আসছেন কোথায় নিয়ে যাচ্ছেন, উনি কোন পরিবেশে তাকে রক্ত দিতে নিয়ে যাচ্ছেন। আপনাকে আমি বললাম যে ভাইয়া চলেন, নোমান ভাই চলেন আমার সঙ্গে রক্ত দিতে, আপনাকে আমি একটা আপনার পছন্দ হলো না জায়গাটায় যেয়ে, আপনি কিন্তু তখনই ভুরু কুচকাবেন যে আমাকে কোথায় নিয়ে আসলো, কে রক্ত টানলো। এখন যাকে নিয়ে আসলো তার সঙ্গে যদি আমরা হেসে দুটো কথা বলি এবং রক্ত দেওয়ার সুবিধাটা কি, উনি যে একটা ভালো কাজ করছেন, এই রক্তটা কার জন্য দিচ্ছেন, উনি বেঁচে যাবে, পরবর্তীতে উনি যেন একজন ডোনার যখন একটা ব্লাড ব্যাংকে প্রবেশ করে তখন কিন্তু উনি আমাদের কাছে চলে আসলো, ওনাকে মোটিভেট করার দায়িত্বটা কিন্তু আমাদের হাতেও চলে আসে। আমি যদি ওই ডোনারের কাছে যেয়ে দুইটা ভালো করে কথা বলি, উনি কিন্তু আমাদের রেগুলার ডোনার হয়ে যেতে পারেন। উনি হয়তো ফার্স্ট টাইম আপনার আত্মীয়র জন্য বা আপনার বোনের জন্য, ভাইয়ের জন্য রক্ত দেওয়ার জন্য রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্র বা অন্য কোথাও গেল, কিন্তু সেখানে যে উনি কীরকমভাবে ওনাকে এন্টারটেইন করা হলো বা ওনাকে অ্যাটেন্ড করা হচ্ছে কিভাবে, সেখানে যদি যে একজন ডাক্তার কথা বলে যে আপনি কি প্রথম রক্ত দিতে এসেছেন, আপনি আবারও কিন্তু দিতে পারবেন, যার জন্য দিলেন আবার 4 মাস পরে কিন্তু আরেকজনের জন্য দিতে পারবেন, বিকজ পৃথিবীতে এই রক্তটাই বোধহয় এমন একটা জিনিস যেটা এখন পর্যন্ত কলকারখানা বা মেশিন ফ্যাক্টরিতে তৈরি করা যাচ্ছে না, এবং টাকা দিয়েও আপনি এটা পাবেন না। আমি এমনও দেখেছি যে প্রচুর আমাকে ফোন করে বলেছে যে একজন ডোনার এবি নেগেটিভ খুব রেয়ার একটা গ্রুপ। আমি এরকম অনেক আমার অভিজ্ঞতায় দেখেছি যে আমাকে বলেছে যে ম্যাডাম একটা এবি নেগেটিভ ডোনার এনে দেন, যত টাকা লাগে তাকে আমরা ডোনারকে দিব। কিন্তু এভাবে টাকার অফার করলে আমাদের একটা ডোনার ডাটা বেস আছে, কিন্তু আমি সবসময় তাকে ফোন করলে সেও অনেক সময় ভাবতে পারে যে রেড ক্রিসেন্ট কি এই রক্তটা নিয়ে বিক্রি করবে না কি করবে। তারা আবার এখন বর্তমানে যেটা করে ডোনাররা, আমি শুরুতে 96-এর দিকে যদি যাই তখন কিন্তু আমি একটা ফোন করলে আমার ডোনার খাতা দেখে, তখন তো আমার ডোনার ডাটা বেস ছিল না, ম্যানুয়াল খাতা দেখে কল করতে হতো মোবাইল নাম্বার দেখে,
থেকে। আমি কল করলে তারা কিন্তু কোনো প্রশ্ন ছাড়াই বলতো, আপা কোথায় দিতে হবে, আপনার এখানে দিব, আপনার এখানেই দেই, পেশেন্ট পার্টিকে বলেন এখানে এসে এখান থেকে রক্তটা কালেক্ট করতে। আমরা ওইভাবে বলতাম। কিন্তু এখন কিন্তু ডোনাররা বলে যে রোগী কোন হাসপাতালে আছে, কত নাম্বার বেডে আছে, আমি ওখানে যাব। সে জানতে চায় যে আসলেই কি একজন রোগীর জন্যই রক্তটা নেওয়া হচ্ছে নাকি অন্য কোনো পারপাসে রক্তটা নিয়ে আমরা অন্য কাউকে দিচ্ছি কিনা, এটা কিন্তু এখন তারা জানতে চায়। এবং আমার মনে হয় এটা তাদের রাইট, সে কাকে দিবে সে দেখলো, সে কার জন্য রক্তটা দিল। এই আসলে মানে আপনি তো অনেকখানি বলছেন যে মানে কিভাবে আমরা মানুষকে উদ্বুদ্ধ করতে পারি সেই জায়গাটুকু। এখানে একটা জিনিস আমার কাছে মনে হয় যে আমার ক্রাইসিসটাকে যদি আমি ফিল করতে পারি, মানে আমি বিপদে আছি, আমার রক্তটা প্রয়োজন, তাহলে আমি কিভাবে আরেকজনকে কনভিন্স করার চেষ্টা করছি, এই মোটিভেশনটা আমার মধ্যে আসলে আমি আসলে ভালো ডোনার হতে পারি। ট্রু। এখানে আপনার কাছে যেটা জানতে চাই, ব্লাড ডোনার যারা আছেন কেউ কেউ তো নিয়মিত দিচ্ছেন, আবার কেউ হয়তো কোনো কারণে সে অনুৎসাহিত, কিন্তু যেই লোকটা দিতে চায় কিন্তু ভয় পায়, এই তাকে ভয়ের আসলে এখানে কিছু আছে কিনা? সুন্দর প্রশ্ন। বেশিরভাগই দেখা যায় যে ভয় পায়। বেশ কিছু মানে অল্প কিছুদিন আগে একটা এরকম ঘটনা ঘটেছে ব্লাড ব্যাংকে। আপনি জানেন যে আমাদের রেড ক্রিসেন্ট ব্লাড ব্যাংকে ঠিক অপোজিটেই রেসিডেন্সিয়াল মডেল কলেজ আছে। তো মডেল কলেজের 4 জন বন্ধু, ওদের কলেজ ইউনিফর্ম পরা, এবং আমি নিচে রিসিপশনে দাঁড়িয়ে আছি। 4 জন বন্ধু ঢুকলো, গল্প করতে করতে ঢুকলো। তো আমি যেহেতু স্বভাবতই, আমার রুমটা উপরে, আমার নিচে থাকার কথা ছিল না, বাট কোনো কারণে হয়তো আমি নিচে ছিলাম। তো আমি দেখলাম 4 জন ছেলে আসলো। আমি ওদেরকে বললাম যে বাবা তোমরা কী জন্য আসছো? বলে যে আন্টি আমরা রক্ত দিতে চাই। তো আমি বললাম যে তোমাদের মধ্যে কেউ কি কখনো রক্ত দিয়েছো? তো একটা ছেলে বলল যে আমি রক্ত দিয়েছি। তা আমি বললাম যে তুমি রক্ত দিয়েছো আর বাকি 3 জন কখনো রক্ত দেয় নাই? বলে কি আন্টি আমার 4 মাস হয়ে গেছে এবং আমার বন্ধুদেরকে আমি নিয়ে আসছি রক্ত দেওয়ার জন্য, কিন্তু ওরা ভয় পাচ্ছে, সেজন্য ওরা বলছে যে তুমি যদি আবার দাও তাহলে আমরা তোমার সাথে রক্ত দিব। কিন্তু আমাদের আজকে প্ল্যান ছিল সিনেপ্লেক্সে সিনেমা দেখতে যাওয়ার, কিন্তু আমি ওদেরকে মোটিভেট করেছি যে আমরা আজকে সিনেমা না দেখে এই সময়টা আমাদের উল্টা দিকে যেহেতু রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্র আছে, চল তোদেরকে নিয়ে যাই যে রক্ত দেই। এবং তখন ওই আমার মনে হলো যে এটা এখন আসলে বাচ্চাগুলো যখন আমাদের সেন্টারে, ওরা সবাই 18 বছর, আমরা জানি 18 বছর না হলে আমরা রক্ত নেই না। তো ওরা যখন আমাদের সেন্টারে ঢুকে পড়েছে এবং ওই একটা ছেলে উদ্যোগ নিয়ে 3 জনকে নিয়ে আসছে, এবার আমার দায়িত্ব বাকি 3 জনকে কমপ্লিটলি মোটিভেট করা, কারণ ওরা কিন্তু আমাদের ফিউচার ডোনার হয়ে গেল। এবং ওই টোটাল 4 জন, এই 4 জনের গ্রুপকে আমি প্রথমে পুরা ব্লাড সেন্টারটা ঘুরে দেখাই যে আমরা আসলে কি করি। দেখো এখানে থ্যালাসেমিয়াদেরকে ট্রান্সফিউশন দেওয়া হচ্ছে, তোমরা রক্ত দিলে এটাই বাচ্চারা পাবে। তারপরে ফ্রিজে ল্যাবে নিয়ে গেলাম, আমরা কিভাবে সেল সেপারেটর মেশিন দিয়ে কম্পোনেন্টগুলা তৈরি করি। আমাদের ল্যাব টেকনিশিয়ান ডেসক্রাইব করলো যে কিভাবে এটাকে কম্পোনেন্টে 3 ভাগে ভাগ করা যাচ্ছে, এবং কোন ফ্রিজে, মাইনাস টেম্পারেচারের ফ্রিজে আমরা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা রাখছি, কোনটা কাকে দেওয়া হচ্ছে। আমরা যেহেতু ওরা একটা মোটিভেশন দেওয়ার জন্য আমি আমার অপারেশনটাও পর্যন্ত তাদেরকে দেখাচ্ছি, যেখানে আমাদের রেস্ট্রিক্টেড এরিয়া সেখানেও তাকে আমার নিতে হয়েছে, কারণ ওরা বাচ্চা, ওরা ফিউচার প্রজন্ম, মাল্টিপ্লাই হতে পারে। হ্যাঁ, ওরা আবার 4 জন বন্ধুকে নিয়ে আসবে। তো এইভাবে মোটিভেট করলে কিন্তু ভয়টা ভেঙে যায়। ওকে, ইয়ুথ একটা বড় ফ্যাক্টর, সবগুলো সেক্টরে সেটাকে প্রায়োরিটি দিতে হবে। এই ব্লাড ডোনেশন প্রোগ্রামগুলোতে ন্যাশন ওয়াইড ইয়ুথদের এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য মানে এই মুহূর্তে কি চলছে, আপনার কোনো পরামর্শ আছে কিনা? ইয়ুথদের এনগেজমেন্টই আসল। একটা জরিপে দেখেছি যে 18 থেকে 34 বছর বয়সী যারা ছেলে বা মেয়ে যাই হোক, তারাই কিন্তু যে আমরা যে বললাম যে 7.5 লক্ষ ব্যাগ রক্ত স্বেচ্ছায় কালেকশনের মাধ্যমে আসছে, এদের মধ্যে এই 18 থেকে 34 বছর বয়সী রক্তদাতাই বেশি, তার মানে তারাই বেশি রক্ত দিচ্ছে। আর এই ইয়ুথকে আবার যদি আমরা এই বয়সটাকে 18 থেকে 34কে যদি আমরা এইভাবে দেখি, কিছু হচ্ছে আপনার চাকরিজীবী, তারা চাকরিতে ঢুকে যায়, আর বেশিরভাগই থাকে কিন্তু স্টুডেন্ট। ওই সময়টায় আপনার বেশি দায়বদ্ধতা থাকে না, অফিস টাইমিং নিয়ে থাকে না, তো স্টুডেন্টরাই বেশি
পারে? রক্তদাতা। আর আপনি বলছিলেন যে তাদেরকে মোটিভেট করার জন্য কি করা যায়। আসলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আমরা প্রচুর অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছি বা মোটিভেশন ক্যাম্পেইন করছি। তবে আমার মনে হয় যদি সরকারের পক্ষ থেকে এই ধরনের, আমরা সরকারের পক্ষ থেকে বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলি, জি। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নিয়ে কথা বলি, হাসপাতাল ম্যানেজমেন্ট নিয়ে কথা বলি, বিভিন্ন ওটি নিয়ে কথা বলি, ওটির মানে যন্ত্রপাতি নিয়ে কথা বলি, জি, জি। অনেক কিছু আপনারা রিসেন্টলি হ্যাঁ, হ্যাঁ, দেখেছেন অনেক কিছু, ওইটা আর নাই গেলাম। রক্ত নিয়েও কথা বলার সময় এসেছে, কারণ রক্তের কোনো বিকল্প নাই এবং রক্তকে একটু ফোকাস করা দরকার। এবং সরকারিভাবে যদি কিছু মেসেজ যায়, ইভেন কি আমার মাঝে মাঝে মনে হয় পাঠ্যপুস্তকে যদি একটু রাখা যায়, আধা প্যারাও যদি রাখা যায় যে 18 বছর বয়স হলে এবং 45 থেকে 47 কেজি ওজন হলে একজন সুস্থ ব্যক্তি রক্ত জি, দিতে জি। পারে এবং প্রতি 4 মাস অন্তর অন্তর রক্ত দিলে তার নিজের শরীরের কোনো ক্ষতি হয় না, কারণ 4 মাস পর পর রক্ত নিজেই আবার শরীরের ভিতরে তৈরি হয় এবং এর জন্য কোনো বাড়তি খাবারও খেতে হয় না। অনেকের মধ্যে একটা ভুল Right, হ্যাঁ, এই ধারণা বিষয়গুলো থাকে থাকে। যে ওকে, আমরা অনেকগুলো বিষয়ে আপনাকে আলোচনা পেয়েছি, শুনছিলাম। একটা বিষয় একটু আলাদা করে জানতে চাই, সেটা হচ্ছে মানে ন্যাশন ওয়াইড তো রেড ক্রিসেন্টের ইম্প্যাক্ট আছে, অপারেশন আছে। সেই আলোকে বাংলাদেশের অপারেশনটার অবস্থানটা আসলে এখন কেমন বা কোন পর্যায়ে আছে? আমার মনে হয় যে আমরা তো যেই গাইডলাইনগুলো মেনে চলি সেটা হচ্ছে WHOর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা গাইডলাইন ফলো করি, আর আমাদের গ্যাপ বলি আমরা, গ্লোবাল অ্যাডভাইজারি প্যানেল ফর ব্লাড ডোনার, সেটাকেও আমরা ফলো করি। সেই গ্লোবাল অ্যাডভাইজারি প্যানেল বলে যে বাংলাদেশ এই ভলেন্টারি ব্লাড ডোনেশন, আমরা আসলে শুধু ভলেন্টারি বলি না, এখন টার্মটা হয়ে গেছে নন রিমিউনারেটেড ভলেন্টারি ব্লাড ডোনেশন, মানে আপনি কিছুর বিনিময়ে না, একেবারে কমপ্লিটলি স্বেচ্ছায় দিচ্ছেন। এই রক্তদাতাদের সংখ্যা আরও বাড়ানো দরকার এবং এই ক্ষেত্রে শুধুমাত্র বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যতই কান্নাকাটি করুক একা পারবে না, এবং এর জন্য ওই যে একই কথা, অন্যান্য সংগঠনও তাদের যদি সংখ্যা বাড়ায়, ডোনার সংখ্যা বাড়ায়, আমরাও আমাদের সংখ্যা বাড়াই এবং সরকার থেকেও এই ব্যাপারে সরকার যদি আমাদেরকে এই ধরনের ডিভাইসগুলা বা লজিস্টিক্যাল সাপোর্ট না দিতে পারে অসুবিধা নাই, তারা যদি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা করে যে হ্যাঁ লজিস্টিক্যাল সাপোর্ট আমরা ম্যানেজ করতে পারবো বা অন্যান্য সংস্থা ম্যানেজ করতে পারবে বা আমরা ম্যানেজ করে আসছি, কিন্তু আমাদের এখন যেটা অপ্রতুলতা, স্বেচ্ছায় রক্তদাতা, এই দাতা তৈরির ব্যাপারে মোটিভেশনাল ক্যাম্পেইন, যেমন আগে একটা সময় আমি যখন জয়েন করেছি টেলিভিশনের নিচে স্ক্রলে আসতো যে রক্তদান করুন, জীবন বাঁচান, হ্যাঁ, এই ধরনের স্লোগানগুলো পাঠ্যপুস্তকেও যদি এগুলো একটু বলা হয়, 2-3 লাইন রাখা হয় যে এটা করতে পারি আমরা, এভাবে সরকার আমাদেরকে একটু সাহায্য করতে পারে, তাহলে আরও সংখ্যা বাড়বে। আমরা মনে হয় অনেকখানি আলোচনা করেছি। এমন কিছু বলতে চান কিনা, বিশেষ করে আজ এই যে ব্লাড ডোনার ডে, এই ডেতে একদম দর্শকের জন্য কিছু বলতে চান কিনা? আসলে আমাকে বলতে বললে তো আমি বলবো যে সবাই আসলে 18 বছর বয়স হয়েছে, একবারও রক্ত দেন নাই এখন পর্যন্ত, আপনারা সবাই রক্ত দেন। আমরা একটা কথা বলে থাকি যে সময় তুমি হার মেনেছো রক্তদানের কাছে, 5টি মিনিট করলে খরচ, একটি জীবন বাঁচে। তো এই কথাটা যদি আমরা মাথায় রাখি এবং বিভিন্ন অসহায় ক্যান্সার রুগী, থ্যালাসেমিয়া রুগী, হিমোফিলিয়া রুগী, যারা আপনার শরীরের অপ্রয়োজনীয় মানে যেটা বারবার তৈরি হচ্ছে, 120 দিন পর পর নষ্ট হয়ে নতুন করে তৈরি হচ্ছে, অটোমেটিক বাই প্রোডাক্ট, আল্লাহ প্রদত্ত সিস্টেমে তৈরি হচ্ছে, সেই অপ্রয়োজনীয় অংশ থেকে যদি তাদেরকে আমরা কিছুটা অংশ দান করি, তাহলে কিন্তু একটা জীবন মানে একটা পরিবার বেঁচে যাবে। তো এটাই আমার সবার উদ্দেশ্যে বলা, যে যারা জানে তারা কিন্তু আমাদের কাছে 105 বারের রক্তদাতাও আছে, আর যারা জানে না, একবারও দেয় নাই, আসলে এই আজকের অনুষ্ঠানটা আমি চাই যে তারা এই অনুষ্ঠানটা যদি দেখতে পারেন, দেখেন, কয়েকজন ডোনারও যদি মোটিভেটেড হন এবং প্রথমবার রক্তদাতা হন, এটাই হবে আমাদের আজকের প্রোগ্রামের সার্থকতা। ম্যাডাম, আপনি বলছিলেন আপনার কাছে নিশ্চয়ই সেই ডেটা আছে, 105 বার রক্ত দিয়েছে, 90 বার বা এরকম কাছাকাছি সময়, বেশ কিছু সংখ্যা আমরা জানি, শুনেছি। এই প্রোগ্রাম থেকে স্পেশালি তাদেরকে আমরা একটা থ্যাঙ্কস দিতে পারি, যারা হচ্ছে যে ব্যক্তি একবারের জন্য হলেও রক্ত দিয়েছে, একই সাথে যারা সর্বোচ্চবার রক্ত দিয়ে নিজের একটা মোটিভেশন থেকে এই কাজটা করছেন, তাদের এই সবাইকে আমরা আসলে কিভাবে একটু থ্যাঙ্কস দিতে পারি? আপনার কাছ থেকে তাদেরকে আমরা একটু থ্যাঙ্কস দিতে চাই।
অবশ্যই, কেন না, খুব ভালো উদ্যোগ। যেমন আমাদের ঢাকা রক্তকেন্দ্রে ১০৫ বার যিনি সর্বোচ্চ রক্ত দান করেছেন জনাব মাসুদ ইকবাল সাহেব আছেন, এবং ৯৩ বারের রক্তদাতা সোহেল সাহেব আছেন, এবং আমরা ঢাকা রক্তকেন্দ্র থেকে তাদের কন্ট্যাক্ট নাম্বার আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। যদি আপনারা আপনাদের এই ওয়েলনেস ডেস্কে এনে তাদের অভিজ্ঞতা শেয়ার মানে শুনলেন কেন তারা রক্ত দিচ্ছে, কি তাদেরকে মোটিভেট করছে, তাহলে আমরা আজকে যে আলোচনাটা করলাম সেখান থেকে তারা এই তো একদম আলোচনার আরেকটা কন্টিনিউশন ইনশাআল্লাহ আমরা অবশ্যই রাখতে চাই। আমরা আসলে তো এইটার উদ্দেশ্যটাই হচ্ছে মানুষকে সচেতন করা, অ্যাওয়্যার করা এবং উদ্বুদ্ধ করা। ম্যাডাম, আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই নামগুলো উচ্চারণ করে আমরা তাদেরকে স্মরণ করে আসলে সবাইকে উৎসাহিত করতে চাই, এবং আমরা তাদেরকে নিয়েও এই প্রোগ্রামটা কন্টিনিউ করতে চাই। আসলে উদ্দেশ্যটা হচ্ছে তাদের মাধ্যমে আরও কিছু মানুষকে যেন আমরা মোটিভেট করতে পারি। সেটাই। ম্যাডাম, ধন্যবাদ। অনেকগুলো পয়েন্টে আমরা আলোচনা করছি। একটা বিশেষ বিষয় রেড ক্রিসেন্টের সাথে খুব কানেক্টেড, ন্যাশনাল ক্রাইসিসে আপনাদের রেসপন্সগুলো। এই রেসপন্সের টোটাল প্রক্রিয়াটা এবং রিসেন্ট আপনারা যে ধরনের অ্যাক্টিভিটিসগুলো করেছেন এগুলো সংক্ষেপে একটু বলা যায় কিনা? যেমন রিসেন্ট বলতে গেলে মাইলস্টোনে যে একটা দুর্ঘটনা ঘটলো স্কুলে, সেই দুর্ঘটনার সময় সমস্ত বাচ্চারা বা টিচাররা যারা বার্ন ইউনিটে ভর্তি ছিল, এবং সেইখানে কিন্তু আমরা একটা বিশাল সাপোর্ট দিয়েছিলাম। আমাদেরকে আসলে কেউ বলে নাই, আমরা যখনই জানতে পারলাম যে মাইলস্টোন স্কুলে এরকম একটা ক্রাইসিস হয়েছে, আমরা আমাদের মোবাইল ব্লাড কালেকশন ভ্যান আছে, যেখানে আমরা একজন ডোনারকে শুইয়ে শীতাতপ নিয়ন্ত্রণের মাধ্যমে রক্ত নিতে পারি এবং তাৎক্ষণিকভাবে ব্লাড গ্রুপ করতে পারি, এবং আমাদের ওখানে গাড়িতে ফ্রিজও রাখা আছে, ব্লাডটা ফ্রিজে রাখা যায়। এবং ওই সময় একটা বড় অংশের ফ্রেশ ফ্রোজেন প্লাজমার দরকার হয়, পোড়া রোগীদের ক্ষেত্রে এফএফপিটা ব্যবহার করা হয়। তো ওই মাইলস্টোন ট্র্যাজেডির সময় আমরা কিন্তু আমাদের মোবাইল কালেকশন ভ্যান নিয়ে, ব্লাড কালেকশন ভ্যান নিয়ে বার্ন ইউনিটের সামনে চলে যাই, এবং আপনি বিশ্বাস করা কঠিন হবে যে এত লোক রক্ত দিয়েছে যে আমরা বলতে বাধ্য হয়েছি যে আমাদের চাহিদা পূরণ হয়ে গিয়েছে, আমরা আপাতত আর রক্ত নিব না, আপনারা যারা দিতে চান নাম এবং ব্লাড গ্রুপ এবং কন্ট্যাক্ট নাম্বার রেখে যান, আমাদের প্রয়োজন হলে আমরা আপনাদের কাছ থেকে যোগাযোগ করে নিব। এর আগে যেমন আরেকটা দেখেছি, রানা প্লাজার যে ইনসিডেন্টটা হয়েছিল, সেই সময় রানা প্লাজা ধসের সময় প্রচুর মানুষ আমাদের এই মোহাম্মদপুর রক্তকেন্দ্রে এসে রক্ত দিয়েছিল। ওই সময় তো আসলে ওইখানে ব্লাড কালেকশন করা যায় নাই, যেরকম একটা ক্রাউড ছিল, এবং হ্যাঁ, সবাই ব্লাড ব্যাংকে এসে রক্ত দিয়েছে। আপনার মনে আছে কিনা জগন্নাথ হলে ছাদ ধসে পড়ার একটা ঘটনা, ওইটাও আমি দেখেছি, এবং ওই সময় কাউকে আসলে বলা লাগে নাই, সবাই মোহাম্মদপুরে এসে এত মানে আমরা তখন কোনো ডে অফ পেতাম না, এবং 24/7 কাজ করেছি। এবং আরেকটা আমি যেটা খুব ভালোভাবে ডিল করেছিলাম ব্লাড ব্যাংকে বসে, 2001-এর যে ডেঙ্গুটা, সেই সময় কিন্তু একটা মানে আমরা হয়তো ট্রিটমেন্টটা সঠিক পথে ছিল না, পরবর্তীতে আমরা দেখলাম যে না, অত প্লাটলেট আসলে দরকার হয় না। এখন কি হয়, এখন একটা ডেঙ্গু রোগীকে কিন্তু স্যালাইন ট্রান্সফিউশনের মাধ্যমে মানে স্যালাইন ইনফিউশনের মাধ্যমেই তার ট্রিটমেন্ট হয়ে যাচ্ছে, প্লাটলেট কাউন্ট গ্র্যাজুয়ালি বেড়ে যাচ্ছে। কিন্তু ওই সময় আসলে প্রথম বাংলাদেশে এমনভাবে ডেঙ্গু হলো, এবং আপনি দেখেছেন কত ডাক্তারেরও প্রাণহানি ঘটেছে, এবং এত প্লাটলেট চাহিদাপত্র আমাদের ছিল, এবং আপনার পরিবারের কোনো একজনের যদি ডেঙ্গু হয়েছে এবং তার প্লাটলেট কাউন্ট ধরেন 30,000-এ নেমে গিয়েছে, আমরা কি জানি প্লাটলেট কাউন্ট 1.5 লক্ষর উপরে বা 1.5 লক্ষ থেকে থাকলে ভালো, ঠিক আছে, 30,000-এ নেমে গেছে বা 10,000-এ নেমে গেছে, এরকম রিকুইজিশনও আমি পেয়েছি। কিন্তু সেই ক্ষেত্রে ধরেন এ পজিটিভ একজন ডোনার রুগীর লোক আসলো, তাকে বলা হচ্ছে, আমরা বলছি যে আপনি 4 জন ডোনার নিয়ে আসেন, 4 জন ডোনার থেকে টেনে তাকে আমরা একজনের কাছ থেকে আমরা 60 ml করে প্লাটলেট পাচ্ছি, তাহলে 4 জনের কাছ থেকে আমরা যেই পরিমাণ পাচ্ছি তাকে আমরা সেই 4টা ব্যাগ একসাথে করে তার হাতে তুলে দিচ্ছি প্লাটলেট। তো এই যে ক্রাইসিসটা 4 জন ডোনার অ্যাট এ টাইম জোগাড় করে আনা, আপনি ভাবতে পারেন যে মানে একই গ্রুপ, যার নেগেটিভ গ্রুপ, সে কিভাবে আনবে? আপনি তো নেগেটিভের কথা বলছেন, আমি এই প্রশ্নটা চাচ্ছিলাম যে আপনার সাথে একটু শেয়ার করি। যেই সকল ব্লাড গ্রুপ মানে একটু আনকমন, ক্রাইসিস আছে, রেয়ার, এইগুলোর ম্যানেজমেন্টটা আপনারা আসলে কিভাবে করছেন?
আমি আগেই শুরুতেই বলেছিলাম যে আমাদের একটা ডোনার ডাটাবেস আছে। সব ক্ষেত্রে নেগেটিভ ব্লাড ডোনার পেশেন্ট পার্টি যারা ওনারা আনতে পারে না, এসে আমাদেরকে রিকোয়েস্ট করে। আবার অনেক সময় যেমন এই 14ই জুনে আমাদের যে সমস্ত ব্লাড প্রোগ্রামগুলো হবে সেগুলোতে আমরা নানান রকম ব্লাড গ্রুপের রক্ত পাবো। ওর মধ্যে আমরা জানি যে কিছু নেগেটিভ ব্লাড গ্রুপও আসবে। আর যদি ফ্রিজে না থাকে তখন আমরা ওই ডাটাবেজের সহায়তা নিতে হয়, ডোনারকে কল করি। এবং তখন দেখা যায় কি অনেক সময় ডোনারকে কল করলে ডোনার আবার বলে যে ম্যাডাম আমি তো মাত্র 1 মাস আগে রক্ত দিয়েছি, বা আমি তো 10 দিন আগে রক্ত দিয়েছি, তখন আপনি কি করবেন? তখন তো আপনি তাকে বলতে পারবেন না যে আপনি এসে আবার রক্ত দেন। তখন একটু সমস্যায় পড়তে হয়। তারপরেও আমরা চেষ্টা করি তিনি যদি আমাদের রেগুলার ডোনার হন, মানে একজন আমাদেরকে নিয়মিত রক্ত দেয়, এই যে একটু আগে বললাম 105 বারের রক্তদাতা, এরকম যদি আমাদের রিপিটেড ডোনার হয়, তার নিজেরই প্রয়োজন, সেই ক্ষেত্রে আমরা সবাই মিলে উঠে পড়ে লেগে যাই যে আমাদের নেগেটিভ ব্লাড ডোনারের যে ডাটাবেস, সেটা আমরা ডেটাবেস থেকে দেখে চেষ্টা করি তার সাথে কমিউনিকেট করে তাকে রক্তটা তুলে দেওয়ার। থ্যাংক ইউ ম্যাডাম, অনেক সময় দিয়েছেন, অনেকক্ষণ যাবত আপনার সাথে আলোচনা হচ্ছিল। আপনার কাছ থেকে লাস্ট কোনো একটা স্টোরি শুনতে চাই, যে স্টোরিটা আপনার ভেতরে একটা পজিটিভ আন্দোলন তৈরি করে এবং যার জন্য আপনি লেগে আছেন, এবং যা শুনে হয়তো কেউ একজন আরও বেশি মোটিভেটেড হতে পারে। আসলে ওই যে আমি তো বললাম যে থ্যালাসেমিয়া একটা ইস্যু। প্রতিদিন যখন আমি অফিসে ঢুকি, ব্লাড ব্যাংকে ঢোকার পরেই আমি দেখি যে বাচ্চার বাবা মারা বসে আছে, থ্যালাসেমিয়ার ফর্ম ফিল আপ করছে যে তারা ব্লাড নেবে। এই বাচ্চাগুলোকে দেখলে না আপনার আসলেই খুব কষ্ট লাগবে যে এদের জন্য আপনি কি করতে পারেন। বিভিন্ন ক্লাব সংগঠন কিন্তু আমাদের সেন্টারে এসে ধরেন একটা বান্ডেল আমাদের হাতে ক্যাশ দিয়ে যায়, দিয়ে বলে যে আপনাদের কাছ থেকেই রক্ত দিয়েন, কিন্তু তারা যেন রক্তটা কিনে নিতে পারে, তার 2টা দরকার, তার বাবা মা হয়তো এফোর্ড করতে পারছে না 2টা, তাতে হয় কি ওদের হিমোগ্লোবিন ডে বাই ডে কমে যায়। গত কয়েকদিন আগে এমন একটা বাচ্চা দেখলাম যে তার হিমোগ্লোবিন ছিল 2 হিমোগ্লোবিন এসে কিভাবে সারভাইভ করছে আমি অবাক হয়ে গেলাম। এবং তার ব্রিদিং প্রবলেম শুরু হয়ে গেল, আমাদের ওখানেই বসেই তার ব্রিদিং প্রবলেম শুরু হয়ে গেল। তো এই ধরনের বাচ্চাগুলোকে দেখলে মনে হয় যে অনেক সময় না আমাদের ফ্রিজে রক্ত থাকে না। এই যে আপনি যেটা বললেন যে অ্যাওয়ারনেসটা যদি আরও বাড়তো, আমরা যদি আরও বেশি রক্ত সংগ্রহ করতে পারতাম, আমরা যদি কাউকে না বলতে না হতো যে রক্ত নাই, এরকম যদি হতো, অনেক সময় ফোন আসে বলতে হয় যে না রক্ত নাই, একটা সামান্য বি পজিটিভ খুব কমন গ্রুপ, সেটাও এমন সময় হয় যেমন ধরেন রমজান মাসে আপনি রক্তদাতা পাবেন না, রক্ত কেউ দিনের বেলায় রক্ত দিলে বলে যে রোজা মাকরু হয়ে যাচ্ছে, রক্ত দিবে না। তারপরে ঈদের সময়টা একটা বড় লম্বা বন্ধ হয়, যখন এডুকেশনাল ইনস্টিটিউটগুলো বন্ধ থাকে। তারপরে আমাদের দেশের এই যে ঈদুল আজহা গেল, এখন পর্যন্ত কিন্তু সরকারি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সব খুলবে, আমি শুনেছি যে 17 তারিখে ওপেন হবে। তাহলে এই যে 2টা ঈদে আমাদের এই 2টা বড় বড় ছুটি হয়, লম্বা ছুটি হয়, এবং স্টুডেন্টরা সবাই যার যার বাড়িতে চলে যায়, এই সময়টা আমরা দিতে পারি না। এবং একটু শুনে মানে আপনি অবাক হবেন যে এই সময়টায় রক্ত কারা দেয়? রামকৃষ্ণ মিশন মন্দির এবং অন্যান্য মন্দির এবং ঢাকার বাইরে যে ব্লাড ব্যাংক, ওরা তখন মন্দিরদের সাথে যোগাযোগ করে, তখন কিন্তু মন্দিররাই অল্টারনেটিভ রিলিজিয়নের যারা তাদেরকে এটা একটা ইজি। এবং হসপিটালগুলোতেও যখন এই যে শিডিউল এই ধরনের ম্যানেজমেন্ট হয়, বিশেষ করে এই ধরনের অকেশনে, তখন ওই অল্টারনেটিভ রিলিজিয়ন থেকে এই ম্যানেজমেন্টটা করা হয়। কিন্তু আমি যখন 96-এ ঢুকেছিলাম, আমি এমন পেশেন্টকেও দেখেছিলাম, পেশেন্ট পার্টির লোকজন এসে বলে যে এটা কি হিন্দুর রক্ত, তাহলে আমি নিব না, হ্যাঁ আমি ডোনার খুঁজবো। কিন্তু ডে বাই ডে মানুষের মেন্টালিটি চেঞ্জ হয়েছে। এবং দেখেন এই রামকৃষ্ণ মিশনের মন্দিরের মানুষরা যে রক্ত দিচ্ছে, তারা তো আমাদের অন্য ধর্মের লোকজনই রক্ত দিচ্ছে, এবং সেই রক্তটাই তো রমজান মাসে যারা নিতে আসছে তারা তো জানে যে কোনো মুসলিম এই রক্তটা দেয় নাই রমজান মাসে, এটা তো অন্য কাস্টের মানুষই রক্তটা দিয়েছে। এখন আর এই প্রশ্নটা করে না, কারণ এই রক্তের কোনো বিকল্প নাই। জীবনের প্রয়োজনে জীবন যেখানে আসলে এই লেসনটা যখন দিবে, তখন থেকে হয়তো সেই চিন্তাটা বন্ধ হবে। সেটাই। আমরা ম্যাডাম আপনাকে অনেক বেশি ধন্যবাদ জানাই, দীর্ঘ সময় দিয়েছেন, এবং আপনি যে সময়টাতে আমরা প্রোগ্রামটা রেকর্ড করছি তার পরেই আমাদের ব্লাড ডোনার ডে, সুতরাং ব্যস্ততা অনেক বেশি। আপনাকে অনেক ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ। ওয়েলনেস ডেস্কের যারা পর্দার সামনে এবং পর্দার পিছনে যারা কাজ করলেন এবং এত সুন্দর একটা আয়োজনে অংশগ্রহণ করলেন, আমি সবাইকে ধন্যবাদ। এবং আমি যেহেতু রক্ত সংগ্রহ করি, আমি পুরো টিমকেই বলবো, আপনারা যদি রক্ত না দিয়ে থাকেন বা রক্ত না দেওয়ার কোনো অভিজ্ঞতা থাকে, তাহলে আমাদের রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্র মোহাম্মদপুরে যোগাযোগ করবেন এবং একবার রক্তদানের অভিজ্ঞতা অর্জন করবেন। এটা সবার উদ্দেশ্যেই আমি বলছি। দ্য ওয়েলনেস ডেস্কের আজকের গুরুত্বপূর্ণ এপিসোডটি এ পর্যন্ত। আমরা আরও কিছু এপিসোড কন্টিনিউ করব, যেমন সর্বোচ্চ ব্লাড ডোনার যারা, আমরা তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে কোনো একটা প্রোগ্রামে আনতে চাই, তাদের মোটিভেশনটা শুনতে চাই। সেই পর্যন্ত অপেক্ষা করুন। ইনশাল্লাহ আমরা আশা করি অনেক মানুষই এই রক্তদানে উদ্বুদ্ধ হবেন এবং আমাদের এই প্রোগ্রাম সার্থক হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।